নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো নেতৃত্ব সংকটে পড়ে দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানি বাহিনী ঘোষণা দেয় ইতিহাসের সবচেয়ে ভারী প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে এবং সেখান থেকেই বদলে যায় যুদ্ধের চিত্র। কখনো কি মনে প্রশ্ন এসেছে ইরানের সামরিক কাঠামো কেন ভাঙা কঠিন? ইরানের সামরিক শক্তিকে বোঝা সহজ নয়, কারণ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা একক নয়, বরং দ্বৈত কাঠামোর উপর দাঁড়িয়ে। একদিকে রয়েছে ৮ দেশ যারা নিয়মিত সেনাবাহিনী, তাদের কাজ সীমান্ত রক্ষা, আকাশ প্রতিরক্ষা এবং প্রচলিত যুদ্ধ পরিচালনা করা। অন্যদিকে রয়েছে IRGC, যা শুধু সেনাবাহিনী নয়, বরং একটি রাজনৈতিক সামরিক শক্তি। এই বাহিনী সরাসরি রাষ্ট্রের আদর্শ ও শাসন ব্যবস্থা রক্ষার দায়িত্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কৌশলগত হামলার ক্ষমতার বড় অংশ এই IRGCর নিয়ন্ত্রণে। অর্থাৎ নেতৃত্বে আঘাত এলেও যুদ্ধ ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়ে না। এই কাঠামো ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিদেশি হামলা কিংবা অভ্যন্তরীণ অভ্যুত্থান দুটোর বিরুদ্ধে রাষ্ট্র টিকে থাকতে পারে। হামলার জবাবে ইরান সরাসরি ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। শাহেদ ড্রোন, যেগুলো তুলনামূলক সস্তা কিন্তু মারাত্মক কার্যকর, একযোগে আকাশ ভরিয়ে তোলে। শত শত ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেকগুলো প্রতিহত করা হলেও কিছু আঘাত হানে সামরিক ও বেসামরিক স্থাপনায়। দুবাই, আবুধাবি, কুয়েত, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো হঠাৎ করে যুদ্ধের মানচিত্রে ঢুকে পড়ে। বিশ্লেষকদের মতে এখানে ইরানের লক্ষ্য ছিল সরাসরি ধ্বংস নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে ফেলা। এই ছিল ইরানের নতুন কৌশল, অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ সহনশীলতা। নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় ইরান এখন যে কৌশল নিচ্ছে তাকে বলা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ সহনশীলতা। এর মানে কি? ইরান ভালো করেই জানে তারা যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিতে সমান নয়, তাই তারা যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে শক্তির ভারসাম্য বদলে যায়। এই কৌশলের 3টি ধাপ আছে। 1. কমান্ডো কাঠামো ছড়িয়ে দেয়া। 2. ভূগর্ভস্থ মিসাইল সিটি শক্তিশালী করা। সবশেষে ধাপে ধাপে পাল্টা আঘাতের সক্ষমতা ধরে রাখা, অর্থাৎ প্রথম ধাক্কা সহ্য করে দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকা। শুধু তাই নয়, প্রক্সি চাপ তৈরি করে যুদ্ধ ছড়িয়ে দেয়া। ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি আঞ্চলিক মিত্রদেরও সক্রিয় করেছে। লেবানন থেকে উত্তর ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। এর ফলে যুদ্ধ একটি দেশের সীমা ছাড়িয়ে বহু ফ্রন্টে ছড়িয়ে পড়ে। এই বহুমুখী চাপ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে একই সঙ্গে বিভিন্ন দিকে ব্যস্ত রাখে। সবচেয়ে বড় কৌশলগত চাপ এসেছে সমুদ্রপথে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয়, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল ও গ্যাস পরিবহন হয়। ফলাফল, শতাধিক তেলবাহী ট্যাঙ্কার প্রণালীর বাইরে অপেক্ষা করছে। জাহাজ চলাচল ধীর হয়ে গেছে, বিমা খরচ বেড়েছে, আর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান ব্যবহার করছে অর্থনৈতিক অস্ত্র। প্রশ্ন হলো, 2015 সালের যুদ্ধ থেকে কি বদলেছে? গত বছরে 12 দিনের যুদ্ধ ছিল মূলত প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া, কিন্তু এবার ইরান স্পষ্টভাবে আক্রমণাত্মক অসামঞ্জস্যপূর্ণ কৌশলে গেছে। আগে প্রক্সি নির্ভর সংঘর্ষ ছিল, এখন সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র সংঘাত। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের শান্তির ভারসাম্যের বড় মোড় পরিবর্তন। ইরান কি চাইছে? ইরানের লক্ষ্য পূর্ণমাত্রার বিশ্বযুদ্ধ নয়, বরং তাদের প্রথম লক্ষ্য টিকে থাকা, প্রতিরোধ ক্ষমতা দেখানো, শত্রুপক্ষকে দীর্ঘমেয়াদী ব্যয়ের মধ্যে ফেলা এবং রাজনৈতিক চাপ তৈরি করা। অর্থাৎ দ্রুত জেতা নয়, বরং প্রতিপক্ষকে ক্লান্ত করা। খামেনির মৃত্যু হয়তো নেতৃত্বে আঘাত করেছে, কিন্তু ইরানের যুদ্ধ ক্ষমতা ভেঙে দেয়নি, বরং সেই সংঘাত দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বিমান দিয়ে নয়, এটি কৌশল, অর্থনীতি, জ্বালানি এবং সময়ের যুদ্ধ। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত প্রতিশোধেই থামবে, নাকি মধ্যপ্রাচ্য প্রবেশ করছে দীর্ঘস্থায়ী নতুন এক শক্তির খেলায়? কারণ
যুদ্ধ এখন শুধু মাঠে নয়, বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলছে।